মুসলিম লীগ যে এলো, মানে ইন্ডিয়া বলতে তখন তো আমরা যদি ধরতে চাই পুরো আপনার পেশোয়ার, গিলগিট বালতিস্তান, আমাদের বাংলাদেশ, ঢাকা সবকিছু নিয়ে আমাদের ইন্ডিয়া, সাউথ থেকে নর্থ সবকিছু নিয়ে মুসলিম লীগের জিন্নাটা আমাদের কলকাতাতেই কেন এটা করার জন্য উনি প্ল্যানটা করলেন, যে ডিরেক্ট অ্যাকশন এর আগে যে উনি স্পিচটা দিলেন, এটা কলকাতা না করে দিল্লি দিতে পারতেন, মুম্বাই দিতে পারতেন, কর্ণাটকায় দিতে পারতেন, ঢাকায় দিতে পারতেন, লাহোরে দিতে পারতেন, উনি কলকাতাটাকে বাঁচলেন কেন? আমরা জানি যে যখন ব্রিটিশের রাজত্ব চলছে আমাদের ভারতবর্ষে, তখন ভারতবর্ষের রাজধানী হিসাবে এই কলকাতাকেই কিন্তু বেছে নেওয়া হয়েছিল। সেই সময় ইতিহাসের একদম যা বলে, কলকাতা এমন একটি জায়গা, আমাদের এই কলকাতাটা, সেই কলকাতার আপনি দেখুন কলকাতার আশেপাশে কতগুলো বন্দর আছে, কলকাতার আশেপাশে যে জায়গা জমি, যে মানে স্ট্রাকচারটা, আমি বলছি স্ট্রাকচারটা, কলকাতার মানে তখন একটা বিশ্ব মানচিত্রের নাম ছিল বলে উনি বেছে নিয়েছেন। একদম। তো সেই নামটা আজকে কোথায় গেল? এর জন্য যদি থেকেই থাকে 47 থেকে তো আজকে অব্দি তো বিশাল কিছু হয়ে যায়নি। এই টিআরসি ধরলাম, আমি বাড়িয়ে ধরছি, প্রায় 80 বছর কেটে গেছে, 80ও হয়নি এখন, 78 বছর ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে কলকাতার এই পরিণতি কি করে হলো? এটা আমার ব্যক্তিগত মতামত। আমার যেটা বলে মনে হয় যে সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই 78 বছর ধরে যারা এই সময়ের দায়িত্ব নিয়েছিল, মানে রাজনৈতিক ক্ষেত্রে কথা বলছি, কারণ আমার মনে হয় একটি রাষ্ট্র, একটি রাজ্য, একটি শহর, একটি অঞ্চল, একটি ওয়ার্ড, এগুলো চলছে বা চলবে কিভাবে সেটা ডিপেন্ড করে আজকের দিনে দাঁড়িয়ে একটি রাজনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলের উপরে। এই এত বছর ধরে যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়ে গেছিলেন, যাদেরকে কলকাতা সহ কলকাতাবাসী, পশ্চিমবাংলার বাসীর যারা দায়ভার নিয়েছিল নির্বাচিত হয়ে, তারা এই জিনিসগুলোকে বুঝতে পারে। তারা এই যে কলকাতার যে মাধুর্য, কলকাতার যে ঐতিহ্য, কলকাতা কেন আজকে ব্রিটিশরা কলকাতাকে রাজধানী হিসাবে বেছে নিল, কেন আজকে কলকাতার প্রথম, যে ভারতবর্ষের প্রথম মেট্রো, আজকে আমরা মেট্রো নিয়ে এত গর্ব করছি, প্রধানমন্ত্রী স্বয়ং কিছুদিন আগে আমরা দেখেছি যে কলকাতায় এসে উনি মেট্রোর আরো 2-4টে জায়গার উদ্বোধন করে গেলেন, শিলান্যাস করে গেল দমদমে এসে উনি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে প্রথম মেট্রোর কাজ কিন্তু এই কলকাতা থেকে শুরু হয়েছিল। তখন দিল্লিতে পরিকল্পনাও হয়নি যে মেট্রো হবে, কিন্তু আজকে আপনি দেখুন এই কলকাতার মেট্রোর অবস্থা দেখুন। আজকে আমরা দেখতে পাচ্ছি এখন পরি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো নাকি বন্ধ হয়ে যাবে শুনতে পাচ্ছি। কেন? যে স্ট্রাকচারটা বানানো হয়েছে সেই স্ট্রাকচারটার মধ্যে গন্ডগোল আছে। কারা বানিয়েছিল এগুলো? তো যারা এই সময় রাজনীতিতে ছিলেন, দায়িত্বে ছিলেন, যারা এই কলকাতা এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর আর দায়িত্বভার নিয়ে বসেছিলেন, তাদের দূরদৃষ্টিতার অভাব ছিল বলে আজকে কলকাতার এই পরিণতি। 1946 আবার ফেরা যাক, ওই সময় গান্ধীজির আপনার মতে গান্ধীজির কি ক্রেডিবিলিটি ছিল বা উনি কি করেছিলেন? উনি একটা বিশাল বড় নেতা ছিলেন, আপনারাও মানেন, আমরাও মানি, সবাই মানে। যদি আপনি যে কোনো পার্টি ধরতে পারেন ইন্ডিয়ার মধ্যে, সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, এমনকি কাশ্মীরেরও হতে পারে, যে কোনো পার্টি ওনাকে মানতেন, তাহলে ওই সময় ওনার কি বক্তব্য ছিলেন বা উনি কি করার চেষ্টা করেন? গান্ধীজিকে নিয়ে বলার মতন দুঃসাহস আমার নেই, কারণ গান্ধীজিকে আমরা মানি আর না মানি, গান্ধীজিকে আমাদের জাতির জনক হিসাবে ওনাকে মহাত্মা গান্ধীর ওনার নাম আখ্যা দিয়েছেন এবং তাতে আমরা সম্মানও করি, অসম্মানের জায়গা নেই। কিন্তু সেই সময় যেহেতু গান্ধীজির ওপর অনেক কিছু দায়ভার ছিল, ওনার সিদ্ধান্ত উপর ডিপেন্ড করছিল অনেক কিছু, তিনি যদি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে হয়তো আজকে কলকাতায় যে ডিরেক্ট অ্যাকশনের কথা আজকে উঠে আসছে 1946 সালে যে ঘটনা ঘটেছে, সেগুলো হতো না। আপনি ভাবুন, যখন গান্ধীজি সেই সময় যখন এখানে ডিরেক্ট অ্যাকশন ডে চলছে, মুসলমানরা চারিদিকে অত্যাচার চালাচ্ছে, সেই সময় গান্ধীজি বলেছিল হিন্দু নারীদের, হিন্দুদের দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে এদের অত্যাচার। যখন কলকাতায় পাল্টা দেওয়া হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, গোপাল মুখার্জির নেতৃত্বে, অনুকূল চন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যখন পাল্টা অ্যাটাক করা হলো, তখন কোথায় চলে গেল? তারা আবার এই জিনিসটাকে নিয়ে চলে গেল বিহারে। বিহারে একটি দাঙ্গা বাঁধানো হলো, সেই বিহারিরা এই মুসলমানদের উপরে পাল্টা এমন প্রহার দিল, ওখান থেকে সব বিহার থেকে মুসলমানরা সব পালালো। সেই শোধ কোথায় নিল? সেই শোধ নিল হচ্ছে বাংলাদেশের নোয়াখালীতে তারা। তো সেই জন্য আমাদের সেই সময় যারা নেতৃত্ব ছিল, তারা যদি সেই সিদ্ধান্ত না নেয়, আর এই ধর্মনিরপেক্ষতার নাম করে, যেটা সবচেয়ে বড় আমাদের আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবাসীর যেটা সবচেয়ে বড় মানে ল্যাক বলবো, মানে সমস্যার জায়গায় দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা, এই কথাটা মানুষের মধ্যে আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া। আজকে ধর্মনিরপেক্ষতা মানেটা কি? ধর্মনিরপেক্ষতা মাত্রা হচ্ছে আমি সর্বধর্ম সমানভাবে দেখবো, সবাইকে সম্মান করবো। আচ্ছা বলুন তো আপনারা, এই যে ভারতবর্ষ যে ভাগ হলো, এই ভারত কি ধর্মনিরপেক্ষতার বেশ করে ভাগ হয়েছে? ভারত ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে। আমরা প্রত্যেকেই জানি কেন ভারতবর্ষ ভাগ হলো। দুটো জাতিকে আলাদা করে দেওয়ার জন্য দুটো দেশ করে দেওয়া হলো, একটি ভারতবর্ষ আর একটি পাকিস্তান। তারা দাবি তুলেছে আমাদের পাকিস্তান চাই,
ভারতবর্ষে কিন্তু একটি লোকও বলেনি যে আমাদের অন্য দেশকে ভাগ করে আরেকটি দেশ বানাও। কারা দাবি তুলেছিল? মুসলমান। এই ভারতবর্ষে যত মুসলমান ছিল তারা তাদের সমর্থন দিয়েছিল। আর সেই সময় যারা যাইতে ছিল, যারা লড়াই করলো, যারা নেতৃত্ব হিসেবে ছিল, তারা কিন্তু সেটাকে মানতে বাধ্য হয়েছে। কারণ ওই ধর্মনিরপেক্ষতার একটি কথা। এই ধর্মনিরপেক্ষতা মানে যারা সংখ্যালঘু তাদের সবকিছু মেনে নাও, আর যারা সংখ্যাগুরু তাদেরকে বঞ্চিত রাখো। এই যদি ধর্মনিরপেক্ষতা হয়ে থাকে, তাহলে এই 78 বছর পর, 80 বছর পর যা পরিণতি হওয়ার দরকার ছিল সেই পরিণতি হচ্ছে। আজকে অন্যান্য রাজ্যগুলো এই পরিস্থিতি করে বুঝে গেছে যে কোনটা ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা যে মিথ্যে জলটি আমাদের সামনে যেভাবে আমাদের মুখের সামনে ধরে জোর করে খাইয়ে দেওয়া হচ্ছে, তার ফল আজকে ভুগছে এই পশ্চিমবাংলার মানুষেরা।